প্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, পৃথিবীর যেখান থেকেই তারা টিভির এই অনুষ্ঠান ইন্দো বাংলা ডায়ালগ দেখছেন, তাদের সবাইকে আজকের এই পর্বের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতের প্রখ্যাত এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিত্ব, যিনি 1962 থেকেই জার্নালিজমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, আর টিভি মিডিয়ার সাথেও যুক্ত হয়েছেন সেই 1971। দেখতে দেখতে 40 বছর কেটে গেছে এই মিডিয়ার জগতেই। সেই অভিজ্ঞ টিভি সংগঠক ব্যক্তিত্ব অভিজিৎ দাশগুপ্তা, আপনাকে এই আলোচনায় আসার জন্য স্বাগত। আমাদের মাঝে বাংলাদেশ থেকে এসছেন জনাব জিল্লুর রহমান। জিল্লুর দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সাথে যুক্ত এবং বাংলাদেশ টেলিভিশনে একটা অনন্য সাধারণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের মতো দেশে, যেখানে গণতান্ত্রিক আলোচনার মত বিনিময়ের ক্ষেত্র এক সময় কম ছিল, তখন থেকেই তিনি চ্যানেল আইতে তৃতীয় মাত্রা বলে একটি ডায়ালগের যাত্রা শুরু করেন, যেটা সমস্ত বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সেই ডায়ালগটি বোধহয় সাউথ এশিয়াতে সবচেয়ে দীর্ঘকাল চলা সজীব ডায়ালগ বলে পরিগণিত হতে পারে বলে আমার বিশ্বাস, কারণ এই ডায়ালগের বয়স দাঁড়িয়েছে 8 বছর। সো উনি আনইন্টারাপ্টেড একটি অনুষ্ঠান গত 8 বছর ধরে করে যাচ্ছেন প্রতিদিন। তো জনাব জিল্লুর এই ইলেকট্রনিক মিডিয়া নিয়ে আলোচনার জন্য আজকের যে পর্ব, সেই পর্বে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং তারা নিউজকে। আলোচনাটা আপনারাই করবেন, আমি খালি সূত্রধর বলে একটা কথা বলি, আপনাদের থেকে আমার শোনার ইচ্ছাও প্রবল। ইতিহাসে বিভিন্ন যুগের কথা বলা হয়। ছোটকালে পড়তাম প্রস্তর যুগ, তাম্র যুগ, স্টিম ইঞ্জিনের যুগ। তা এখনকার যুগটা যদি বলা হয় কার যুগ, আমি বলবো যে যুগটা আইটির যুগ বলে একটা কথা বলা আছে। আইটি ইজ ভেরি ক্লোজ টু ইউর প্রোডাক্ট। এই যুগটা ইলেকট্রনিক মিডিয়ার যুগ, কারণ এই ইলেকট্রনিক মিডিয়া এই জীবনে আমার অভিজ্ঞতায় বলবো এই প্রথমবারের মতো আমার মনে হয় যে আমি বিশ্ব নাগরিক। বিকজ আমি আমার ঘরে বসে এক মুহূর্তে আমি চিলি চলে যেতে পারি এবং গভীর অভিনিবেশ সহকারে দেখি কিভাবে অনেক নিচে থেকে এই খনি লোকদেরকে যারা আটকে গেছে তারা বেরিয়ে আসছে, আর তারপর মুহূর্তেই আমাকে ইন্দোনেশিয়ার সুনামি, যে সাগরের দূত সব কিছু ডলে দিচ্ছে, সেটা দেখায়। সো এই যে সমস্ত বিশ্বটাকে আমার চোখের সামনে আনা, এটা মানব সভ্যতার 7000 বছর ইতিহাসে আগে কোনো যুগে কখনো হয়েছে কিনা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, সেভাবে কখনো উঠে আসেনি। সুতরাং এই ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আমার বিশ্বাস, আমাদের মনে হয় যে হ্যাঁ, আমি এই বিশাল পৃথিবীর আমি একজন নাগরিক। আমি প্রথমেই দাশগুপ্ত বাবুর কাছে আসছি, কারণ আমার কেন জানি মনে হয় আপনার চোখের সামনেই তো রং পাল্টিয়েছে, দেশ পাল্টিয়েছে, সমাজ পাল্টিয়েছে। এই পাল্টানোর ক্ষেত্রে মিডিয়াটা কতটুকু ভূমিকা নিয়েছে সেটা যদি বিস্তারিত একটু সবাইকে বলেন। এটা আমি বলবো যে আপনি একটা গ্লোবালাইজেশনের কথা বলেছিলেন, আপনি বসে দেখতে পাচ্ছেন গ্লোবালাইজেশনের দুটো আমি বলবো ইনফ্লুয়েন্স আছে টেলিভিশনের উপরে। গ্লোবালাইজেশন হওয়ার দরুন আমরা আমেরিকার নাইট লাইফ টেলিভিশন যেটা, সেটা খুব তাড়াতাড়ি আমরা অ্যাবজর্ভ করে ফেললাম। ভালোটা নিলাম না, খারাপটা কিন্তু নিয়ে নিলাম।
খারাপটা নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কী এলো, আমরা একটা যেটাকে আমি বলি 4S, সেক্স, স্ক্যান্ডাল, সেন্সেশনালিজম আর সুপারস্টিশন। এই চারটেতে দেখা যাচ্ছে এটা খুব ভালো, ইট সেলস ওয়েল, সুতরাং এটা বিক্রি করতে হবে, আমি একটা জিনিস তৈরি করছি সেটা বিক্রি হবে, এই জিনিসটা খুব ভালো বিক্রি হতে শুরু করলো। অন্যদিকে যেটা বিক্রি হতে শুরু করলো সেটা হচ্ছে 3C, ক্রিকেট, সিনেমা এবং ক্রাইম, এই তিনটে খুব ভালো বিক্রি হতে শুরু করলো। দেখা গেল যে আমরা সুস্থ যে টেলিভিশন প্রোগ্রাম যেগুলো আমরা বাংলাদেশের নাটকে দেখতাম তখন সাতক্ষীরা থেকে, অথবা আমাদের এখানেও যেসব নাটক বহুরূপী করেছে, সৌম্য মিত্র করেছেন, অজিতেশ বাবু করেছেন, সেই সবগুলোর বদলে যে জিনিসটা এসে গেল সেটা হচ্ছে একটা ঝকঝকে ছবি, ভিজুয়ালি এম্বেলিশড, কিন্তু কন্টেন্টে খুব পুয়ার বলাটা আমার একটা বোধহয় সুইপিং স্টেটমেন্ট, কারণ আমি পুয়ার বা ভালো বলার কে, আমার চোখে ওটা পুয়ার বলে আমি মনে করলাম। কারণ আমি বোধহয় একটু পুরনোপন্থী, আমি মনে করি টেলিভিশনের একটা দায়িত্ব আছে, ইট ইজ আ সোশ্যাল প্ল্যাটফর্ম। এবং আমাদের যে দেশ, ভারতবর্ষ বলুন বা বাংলাদেশ বলুন, যেখানে এখনও প্রচুর সংখ্যক লোক প্রপার শিক্ষা পায়নি, সেখানে টেলিভিশনের মতন একটা পাওয়ারফুল মিডিয়ামের কিন্তু প্রপার ইউটিলাইজেশন বা প্রপার ইউজ হচ্ছে বলে আমি মনে করি না। এটাই যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেটাই কিন্তু গ্লোবালাইজেশন দেশগুলোকে যেমন কাছে এনে ফেলেছে, দেশের ভেতরকার লোককে কিন্তু আরও দূরে সরিয়ে দিচ্ছে। মানে বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড দ্য হ্যাভ নটস এই ডিফারেন্সটা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। দেশগুলো কাছে আসছে কিন্তু নিজেদের মধ্যে দূরত্বটা বেড়েই যাচ্ছে। একদল দেখছে যে কৃষক ভাই কাজ করেন মাঠে, সে দেখছে খালি নেল পলিশ আর লিপস্টিকের বিজ্ঞাপন চলছে সারাক্ষণ, সেও টেলিভিশন দেখতে পাচ্ছে সারাদিন পরে। তার স্ত্রীর কিন্তু মনে হচ্ছে আহা আমি যদি এরকম করতে পারতাম, তার কিন্তু সেটা কেনার ক্ষমতা নেই। তখন যেটা হচ্ছে তার যেন তেন প্রকারে সে টাকা রোজগার করার চেষ্টা করছে। এটা ব্যাড ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন। আর গুড ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন যেটা, সেটা কিন্তু প্রপারলি হচ্ছে না। এডুকেশনাল টেলিভিশন বলে একটা জিনিস আছে, টেলিভিশন খুব ভালো লোককে এডুকেট করতে পারে, কিন্তু আনফর্চুনেটলি আমি এই ধরনের প্রোগ্রাম কিছু বাংলাদেশেও দেখেছি, কিছু পাকিস্তান টেলিভিশনে দেখেছি এবং ইন্ডিয়াতে প্রচুর দেখেছি। এডুকেশন টেলিভিশন বলতে যেটা বোঝা হয় সেটা হচ্ছে ক্লাসরুমকে টেলিভাইজ করা, ক্লাসরুম টেলিভিশনকে একটা দেখানো, মানে চক অ্যান্ড টক আমি টেলিভিশনে দেখছি, সেটা কিন্তু এডুকেশনাল টেলিভিশন না। এডুকেশন টেলিভিশন যেটা থেকে আমি যেটা করার সুযোগ পাচ্ছি না সেটা করার সুযোগ পাবো। আমি আজকাল একটা কথা ব্যবহার হয় ইমার্সিভ লার্নিং, মানে ইমার্সিভ লার্নিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি যদি কাউকে সাঁতার শেখাতে চাই, আমাকেও জলে নামতে হবে। ব্ল্যাকবোর্ডে আমি চক দিয়ে লিখে কিন্তু কাউকে সাঁতার শেখাতে পারি না, আমাকেও নামতে হবে। এই দুজনের একসঙ্গে নামাটা কিন্তু আর নেই, একা সবাই একা খেলছে। এই একা খেলার জগৎটা বড্ড বেড়ে গেছে। যেমন ফ্যামিলিও এখন একা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তেমন আমাদের চিন্তাভাবনাটা ভীষণ সংকীর্ণ হয়ে গেছে। তেমন আমাদের যে টেলিভিশনের আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইনার ফিলিংস যেটা, সেটাও খুব সংকীর্ণ হয়ে গেছে বলে আমি মনে করি। আমি বলবো এটা নিয়ে, কিন্তু আমার মনে হয় যে আমাদের মতন দেশে টেলিভিশনের একটা অত্যন্ত ভাইটাল রোল আছে এবং যেটা ব্যাডলি নেগলেক্টেড। ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন ওনার থেকে এই ব্যাপারে আপনার দেশ, আপনার অভিজ্ঞতা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। মিস্টার অভিজিৎ দাশগুপ্ত চমৎকার বলেছেন এবং ওনার সঙ্গে দ্বিমত পোষণ করবার কোনো সুযোগ নেই। বিক্রির কথা বলেছেন যে এখানে টেলিভিশন অনেক কিছু মানে পণ্য হিসেবে ব্যবহৃত। বাংলাদেশের একটি বড় দুর্বলতা যেমন সংবাদ মানুষকে অনেক আকৃষ্ট করে, সংবাদের উপরে মানুষ নির্ভরশীল। সংবাদপত্রের চাইতেও ইলেকট্রনিক মিডিয়ার যে সংবাদ সেটি অনেক বেশি বিশ্বাসযোগ্য, কারণ এখানে আসলে দেখাবার বিষয় আছে, দেখেই প্রমাণ করতে হয়। আমার ধারণা যে সংবাদের ক্ষেত্রে আপনি সত্যটাকে মিথ্যে পরিণত করতে পারবেন না। হয়তো আপনি এন্টারটেনমেন্টের ক্ষেত্রে যেটি আপনি একটি অবিশ্বাসযোগ্য জিনিসকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন, কিন্তু সংবাদে সেটা, কিন্তু সংবাদটা এখানে কিন্তু পূর্ণ। এবং বাংলাদেশের সংবাদ কর্পোরেট হাউসগুলোর কাছে, বিজ্ঞাপনদাতাদের কাছে বেশ ভালো দামে বিকোয়, কারণ মানুষ সংবাদ দেখে।
এটি দুর্বলতা। কিন্তু হয়তো যদি যারা টেলিভিশন ওনার তারা হয়তো বাণিজ্যের অর্থের একটা প্রয়োজন আছে, কারণ এগুলো রান করবার জন্য একমাত্র আয়ের মাধ্যম হচ্ছে কিন্তু বিজ্ঞাপন, সেটি হয়তো তাদের দিক থেকে একটি বক্তব্য আছে। আবার টেলিভিশন সংবাদের প্রসঙ্গ যদি আসি, সরকার যেমন অনেক দিক থেকে স্বাধীনতা দিচ্ছেন, হজম করতে বা সহ্য করতে সহিষ্ণু হতে বাধ্য হচ্ছেন, আবার সেই যে সাহেব বিবি গোলামের যে বাক্সের যে সংবাদের কারণে বাংলাদেশ টেলিভিশন এত জনপ্রিয়, এত তার এস্টাবলিশমেন্ট, বড় এস্টাবলিশমেন্ট থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না, সেটি কিন্তু আবার চাপিয়েও দেওয়া হচ্ছে আমাদের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর উপরে। মানে সেই সংবাদ আমার চ্যানেলে হয়তো আমি দেখাচ্ছি এটি কোনো বিশেষ, আমি ভালো দিকও যেমন দেখাই সরকারের বা যারা রাষ্ট্র পরিচালনা, খারাপ দিক ও দুর্বলতার দিকগুলো তুলে ধরি। পাশাপাশি ওই সরকারের ভাষ্য, সরকার যে ভাষায় বলতে চায় সেই ভাষাটা যেমন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়, সেটি কিন্তু আমরা একই সংবাদ সবগুলো চ্যানেলকে বাধ্য করছি প্রচার করতে। এমনকি ওই মানসিকতাটা একটা বড় পরিবর্তন আনতে হবে বাংলাদেশের দিক থেকে যদি বলি আমরা সরকারকে। বাংলাদেশে যেটি হচ্ছে যে টেলিভিশনকে শাসক গোষ্ঠী যারাই ক্ষমতায় থাকুন তারা মনে করেন যে এটি হচ্ছে বড় অস্ত্র তার টিকে থাকবার জন্যে বা তার ভবিষ্যৎটা নিশ্চিত করবার জন্যে। কিন্তু এটি বাংলাদেশে ফেল করেছে, আমি বলবো ফেল করেছে এই অর্থে যে বিগত সরকারের সময় যে কয়টি চ্যানেল তারা তাদের দলীয় নেতাকর্মীদের দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় এসে দেখা গেছে, বা যেটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যারা 3 মাসের জায়গায় 2 বছর ছিলেন, সেই সময় সাথে সেগুলোর মালিকানা বদল করতে হয়েছে, মালিকরা অনেকে জেলে গেছেন, মালিকানা বদল হয়েছে, আবার সরকার বদল হয়েছে, সেই চ্যানেলগুলোর কিন্তু মালিকানা বদল হয়েছে। আবার বর্তমান সরকারও তাদের মোটামুটি সমর্থন পুষ্ট এরকম 10-12 জনকে চ্যানেলের পারমিশন দিয়েছেন, 2-1 জন করেছেন। কিন্তু আসলে দেখা গেছে যে টেলিভিশনের শক্তি এখন এতটাই, বা মানুষ এখন এতটাই সচেতন যে সরকার চাইলেও ওই নিজের টেলিভিশনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। শেষ পর্যন্ত ওই জনগণের কাছে, দর্শকের কাছে তাকে কিন্তু হার মানতে হচ্ছে, এবং মালিকানা বদলের মধ্য দিয়েও কিন্তু সেটি হচ্ছে। আনফর্চুনেটলি মানি টক্স। আজকে ধরুন টেলিভিশন চ্যানেলে যদি কথা বলেন, আমি কিন্তু আপনাদের চ্যানেল দেখতে খুব আমার ইচ্ছে রাখে, কী হচ্ছে দেখি বিভিন্ন চ্যানেলে, কারণ আমার অনেক বন্ধুবান্ধব আপনাদের বিভিন্ন চ্যানেলে কাজ করে, আমার দেখতে ইচ্ছা করে তাদের কাজটা, দেখতে ইচ্ছা করে কী ট্রেন্ড হচ্ছে, কী ট্রিটমেন্ট করছে তারা, কী ধরনের টপিক নিয়ে কথা বলছে, কীরকম করে তৈরি করছে, দেখতে ইচ্ছা করে। সবসময় যে দেখতে পাই তা কিন্তু না। এর কারণটা কিন্তু কেবলমাত্র আপনাদের জন্য না, আমাদের চ্যানেলও সবসময় দেখা যায় না। এমএসও বলে একটা পদার্থ আছে, এই এমএসও টাকার ওপরে চলে, যে যত টাকা দেবে তাকে বেটার পজিশন দেবে, এবং আপনাকে যদি 300 নম্বর পজিশনে দিয়ে দেয়, আপনি স্বভাবত আপনি বাড়িতে দেখতে পাবেন না। সুতরাং আপনার চ্যানেল টেকনিক্যালি থাকা সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন না। এই প্রবলেমটাকে কী করে যে ওভারকাম করা যায় সেটা কিন্তু সরকার করতে পারে, 2 দেশের সরকারকে করতে হবে। এবং আমার মনে হয় আমাদের দেশে একটা স্টেট আছে তামিলনাড়ু বলে, তামিলনাড়ুতে 1 থেকে 30 অবধি খালি তামিল চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল আসতে পারে না, তারপরে অন্য চ্যানেল। কেন আমাদের পশ্চিমবঙ্গ এবং আপনাদের বাংলাদেশে প্রথম যত চ্যানেল আছে বাংলা ভাষার চ্যানেল, সব কেবল বাংলা ভাষার হবে না, অন্যান্য ভাষা? আমি মনে করি যে আপনি একটি উত্তম পরামর্শ, প্রথম 30টা চ্যানেল বা প্রথম 40টা চ্যানেল কেবল বাংলা ভাষারই হবে। কারণ আমরা আফটার আমরা বাঙালি, তো আমরা এক ভাষায় তো কথা বলি, আমাদের কালচার এক, আমরা একভাবে স্বপ্ন দেখি। আমি চমৎকার একটি প্রস্তাব উত্থাপন করেছেন দাশগুপ্ত বাবু। আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনায় যাব সামান্য বিরতির পরে। আমাদের সাথে থাকুন।